স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্পে আজকে এক অদ্ভুত চরিত্র। না তিনি সিনেমা আর্টিস্ট নন, না তিনি ক্রিকেট ফুটবল খেলার লোক নন, না তিনি সাহিত্যিক নন, তিনি একজন ব্যবসায়ী। এবং তাকে নিয়ে যে কত গল্প, কত আলোচনা, কত হইচই, অথচ মেন স্ট্রিম যে তিনটে, অর্থাৎ কিনা সিনেমা বলুন, খেলাধুলো বলুন, রাজনৈতিক আসর বলুন, এই কোনোটার মধ্যে তিনি ছিলেন না। অথচ তিনি বিখ্যাত হয়ে গেলেন কিভাবে? স্বপন সাধন বসু, যিনি ডাক নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন, টুটু বসু। সংবাদ প্রতিদিনের মালিক। শুধুমাত্র তাই নয়, এই কয়েকদিন আগে মোহনবাগান ক্লাবের সভাপতিত্ব দীর্ঘদিন করতে করতে অবশেষে তিনি সভাপতির পদ থেকে সরে যেতে তাছাড়া উপায় ছিল না। কি এমন স্পেশালিটি যে টুটু বসুকে নিয়ে একটা এপিসোড করতে চলেছি? দেখুন, ব্যক্তিগতভাবে টুটু বসুর সঙ্গে আমার আলাপ ছিল। টুটু বসুর মধ্যে একটা জমিদারি মেজাজ, ঠিক আছে, হইচই, নিয়ে আসো খাবার, নিয়ে আসো, সব হইচই করে খাওয়া, আমার নাম টুটু বোস, আমি টুটু বোস, এই করেছি, এরকম একটা ব্যাপার থাকলেও এই টুটু বসু যখন ব্যবসা বাণিজ্য, তার জাহাজের ব্যবসা ছিল, আছে, আজকেও রয়েছে, এবং তিনি নিজে হাতে দেখতেন, এবং সেই ধরনের বিজনেস, এত একটা ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা তার প্রায়ই তাকে ভারতবর্ষের বাইরে থাকতে হতো একটা সময়। তখন কিন্তু এই টুটু বোস ওই হাফাতা পাঞ্জাবি আর ঢলঢলে পাজামা পরে ঘুরতেন। তিনি তো লুঙ্গি পরেও অনেক সময় ঘুরে বেরিয়েছেন, সেটা অন্য কথা। কিন্তু তখন টুটু বোস ছিলেন অন্য টুটু বোস, স্যুট টাই পরা, চিরকালেই বিরাট চেহারা। তো এই মোহনবাগান ক্লাব দীর্ঘদিনের ধরে চলে আসছে, নানান সময় বিখ্যাত খেলোয়াড়রা উঠে এসছেন। কার কথা বলবো? গোষ্ঠপাল থেকে, চুনি গোস্বামী থেকে, সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে আজকে যারা খেলছেন ইত্যাদি ইত্যাদি। তো টিমটা করতেন টুটু বোসের আগে ধীরেন্দ্র ছিলেন সেক্রেটারি প্লাস মোহনবাগানের সর্বময় কর্তা। ধীরেনবাবু কিন্তু মেজাজি, সবাইকে পাত্তা দিতেন, একটু আলাদা থাকতেন। দেশ মেডিকেলের মালিক ছিলেন, বিস্তর পয়সা ছিল, ব্যবসায়ী। কিন্তু ওই রামাসামা যদুমধু কেউ একজন এসে ধীরেন্দ্রের ঘরে ঢুকলো, ধীরেন্দ্র পাত্তাও দিতেন না তাদের। ধীরেন্দ্রের একটা কমিটি ছিল, বীরু চ্যাটার্জি, শৈলেন মান্না, এরা। তিনি বলতেন যাও টিমটা করো। আর মোহনবাগানকে ভালোবাসতেন ধীরেন্দ্র, যতক্ষণ মোহনবাগানের খেলা হতো। আর আরেকটা ব্যাপার ছিল ধীরেন্দ্রের, তিনি পয়লা বৈশাখের ধুতি পাঞ্জাবি তাকে আমরা পড়তে দেখি, যে বাকি শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় সুটেড বুটেড দেখতাম। সাহেব মানুষ ছিল। তিনি বনবন করে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, মোহনবাগান জিতলে মাঠে আসতেন, না জিতলে চলে যেতেন। তো এই মিশুকে নন ধীরেন্দ্র, এরকম একজন মানুষ। ফলে, এবং একটা কথা আপনাদেরকে বলি, বলা উচিত হবে কিনা জানি না, ধীরেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ যারা ছিলেন তারা কিন্তু ধীরেন্দ্রকে চিনতেন। যে ধীরেন্দ্রের বাইরেটা খুব কাঠিন্য থাকলেও বহু মানুষকে তিনি চাকরি দিয়েছিলেন, ডেজ মেডিকেল ইত্যাদি। এর সোর্সে ও, ওর সোর্সে সে, এটা কিন্তু কাজের কাজ। বাঙালি হিসেবে বাঙালিদের চাকরি, যেই কালচারটা ধীরে ধীরে উঠে আসছে। টুটু বসু ব্যবসায়ী। এই ধীরেন্দ্র যখন টিম করতেন, ধীরেন্দ্রের কতগুলো ব্যাপার ছিল। তখন ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার রমরম করছে, ধারাধার ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাচ্ছে। টুটু বোস ধীরে 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 ক্ষমতায় এল। ধীরেন্দ্র আস্তে আস্তে সরতে আরম্ভ করল। টুটু বোস বললেন যে এইভাবে টিম করা যাবে না, আমাদেরও বিদেশি খেলোয়াড় নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, পাসা আমাদের ভালো প্লেয়ার, ঠিক আছে, বিজয়ান আমাদের ভালো প্লেয়ার, এসছে, ঠিক আছে। ইস্টবেঙ্গল এতগুলো ফরেন প্লেয়ার নিয়ে খেলবে, সব একেবারে কালা পাহাড়, এক একজন আফ্রিকার, আর আমরা বসে বসে দাঁড়িয়ে থেকে আমাদের রোগা পটকা স্টপাররা তাদের আটকাবে, এটা চলতে পারে না দিনের পর। ফলে তিনি ধীরে ধীরে দল করতে আরম্ভ করলেন। সঙ্গী পেলেন আজকের অনেককে। তখন ক্ল্যাশ ছিল ডেফিনেটলি। তখন হাওড়া, যদিও টুটু বোস নিজেও হাওড়ার মানুষ, কিন্তু থাকতেন হাঙ্গারফোর্ট স্ট্রিটে। হাওড়ার থেকেই তিনি পড়াশুনো করেছেন, এবং হাওড়ার যে স্কুলে তিনি পড়াশুনো করেছেন সেখানে তাকে সম্বর্ধনা পর্যন্ত দেওয়া হয়েছে। তো হাওড়ার একটি লবির সঙ্গে তার একটু সংকট ছিল, সেই প্রসঙ্গটা তুলতে চাইছি না। যেটা তিক্ততাময় সেটা তিক্ততাময়। দল করতে গেলে টাকা লাগবে, দেবে কে? শুধু মেম্বারশিপের টাকা দিয়ে তো আর দল হয় না। তখন তো স্পন্সরের ব্যাপারই ছিল না।
কাজে টুটু বোসের পকেট থেকে টাকা যেত। অনেকেই বলতেন যে টুটু বোস প্রথমে টাকা ঢালছে, পরে গেট মানি থেকে শুরু করে নানান বড় বড় এক্সিবিশন ম্যাচ খেলে সেসব টাকা তুলছে। সবসময় সেটা কিন্তু সত্যি নয়। আমি জানি টুটুদাকে। টুটুদা ক্ষমতায় আসার পর তিনি যে দেবাশিস দত্ত থেকে শুরু করে বাকি সবাইকে নিয়ে যে একটা কমিটি করেছিলেন, সেই কমিটির প্রায় প্রত্যেকেই ওয়েল এস্টাবলিশড, মানে প্রত্যেকের ব্যবসা করতেন বা রোজগারপাতি তাদের প্রত্যেকের ছিল। বীরু চ্যাটার্জিকেও তিনি টেনে এনেছিলেন এবং দল করার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তুলে নিয়ে এসে হ্যাঙ্গারফোর্ট স্ট্রিটে রাখো, কিংবা তার যে বিভিন্ন জাহাজ ইয়েগুলো ছিল, ঘাটিগুলো ছিল বিভিন্ন জায়গায়, সেখানে পাঠিয়ে দিতেন। বিকাশ কৃষাণুকে তো একবার তুলে নিয়ে এসে সেখানে পাঠিয়ে দিয়েছে। চিমাকে তুলে আনলেন ইস্টবেঙ্গল থেকে। ফলে টুটু বোস দল করার ক্ষেত্রে একেবারে মানে মার কাটারি ছিল এবং ইস্টবেঙ্গলের চোখের বিষ হয়ে গেলেন তিনি। সে হতে পারে। টুটু বোস দল করতেন, টাকা যা চাইতেন খেলোয়াড়রা তার থেকে বেশিই দিতেন অনেক সময়। একটা সময় গেল যে তখন দল করতে গেলে প্রায় 30-40 কোটি টাকা মিনিমাম খরচা হয়। ফান্ডামেন্টালি টুটু বোস কিন্তু 10-12 কোটি টাকা দিয়ে দিতেন, কিন্তু আর দেবেন করতে। তিনি বলতেন যে আরে আমি তো ব্যবসা করে খাই, আমি তো দানছত্র খুলে আসিনি, হয়তো কিছু টাকা ফেরত আসতো পরে, কিন্তু কত আসবে? তখন স্পন্সর খোঁজার সময় হলো। এই যে আজকে গোয়েঙ্কারা মোহনবাগানের স্পন্সর, প্রথমে এটিকে মোহনবাগান হলো, তারপরে তখন মোহনবাগানের নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গোয়েঙ্কা তো রয়েছে। আরপিজি এখন মোহনবাগানের মেন স্পন্সর। তো টুটু বোসই তাকে নিয়ে আসে। এটাতে করে একটা ক্ষতি যেটা হলো মোহনবাগানে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই রিসেন্ট তো এদের ভোট টোট গেল, ভোট তো হলো না। দেবাশিস দত্ত এখন প্রেসিডেন্ট, আর টুম্পাই অর্থাৎ সৃঞ্জয় বোসও এখন ক্লাবের জেনারেল সেক্রেটারি। মস্ত বড় দায়িত্ব থাকে, প্রেসিডেন্টেরও দায়িত্ব থাকে। তো টুটু বোস এই গোয়েঙ্কাকে নিয়ে আসার পর গোয়েঙ্কার একটা ব্যাপার রয়েছে। সিএসসির মালিক গোয়েঙ্কাজি মোহনবাগান ক্লাবের ট্রফি রাখতেন না, ট্রফি পরপর আসছে। তিনি নাকি তার অফিসের ট্রফিগুলো সাজিয়ে রাখতে ভালোবাসার নমুনা দেখুন। টুটু বোসের মধ্যে কিন্তু এগুলো ছিল না। আর টুটু বোসের আরেকটা ব্যাপার ছিল, টুটু বোস যখন হাজির হতেন না 10-20টা লোককে নিয়ে হাজির হতেন মানে কি, তার সঙ্গে একটা হয়তো বিরাট ঝুড়ি আসতো, তার মধ্যে 300 সিঙ্গাড়া, আর একটা ঝুড়ি আসতো তার মধ্যে হয়তো 300 অমৃতি। ভাই খাও খাও। এবং একটা সময় ছিল যখন সঞ্জয় বসে বসে 20-30টা সিঙ্গাড়া খেয়ে নিত। টুটু বোসের সঙ্গে বিভিন্ন সময় আমার দেখা হয়েছে। মোহনবাগান ক্লাবের ইলেকশন চলছে, টুটু কি করবে না করবে, তিনি একেবারে ওই কি বলে জায়গাটা, ইডেন গার্ডেনের সামনে, আপনার আকাশবাণী ভবনটার সামনে একটা চেয়ার পেতে বসে আছেন। ওখানে গাড়ি ঘোড়াও যাচ্ছে না, এত ভিড়ভাড় হয়ে রয়েছে। আমাকে ডাকলেন, তুমি কি করছো? আমি বললাম না, ইলেকশন হচ্ছে, তার বলে তোমাকে কে খবর দেবে? বলবো তো আমি, তুমি আমার নাও। টুটু তার ইন্টারভিউ নিচ্ছে, নেওয়া টাওয়ার পর তিনি আমাকে বললেন, তারপর এই প্রচন্ড গরমে কি খেলে? আমি বললাম না, খাওয়া দাওয়া তো দরকার নেই, আমি অফিসে গিয়ে খাবো। তুমি টুটু বোসের ইলেকশন কভার করতে এসছো? হ্যাঁ টুটুদা। টুটু বোসের ইলেকশন কভার করতে এসে তুমি নিজের পয়সা খাবে, তোমার অফিসের পয়সা খাবে? না, আমাদের কি আছে, ভালো বিরিয়ানি এনেছি আমিনিয়া থেকে, এই নিয়ে বসে খাও। এখন দিল দরিয়া মানুষ ছিলেন মানে আছেন এখন। মানে এরকম একটা মস্ত মানুষকে আমি খুব কম দেখেছি। কিন্তু এরও একটা জমিদারি মেজাজ তার ছিল, কিন্তু কখনো কারুর ক্ষতি করার কোনোদিন চেষ্টা করেনি যে ওর ক্ষতি করে। আরেকটা তার মস্ত বড় ব্যাপার ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় হলে মানে ইস্টবেঙ্গলকে যাচ্ছে তাই ভাবে তিনি অ্যাটাক করতেন। খারাপ কথা বলতেন না, মানে শেষ করে দেয়, বাঙালগুলোকে শেষ করে দেয়, যাই হোক। কিন্তু খেলা যে মুহূর্তে শেষ হয়ে গেল, মোহনবাগান হয়তো জিতেছে, ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের ক্যাম্পে সঙ্গে সঙ্গে বিরাট এক হাড়ি রসগোল্লা পাঠিয়ে দিলেন। ফলে এই নিতু সরকার ইত্যাদিদের সঙ্গে কিন্তু টুটু বোসের একটা রিলেশন ছিল খুব ভালো, কিন্তু টিম করার সময় নো কম্প্রোমাইজ। তখন টুটুর মতন আর নিতুর মতন, তারা তাদের মতন টিম করছে। টুটু বোসের এমন কোনো বাড়ির অনুষ্ঠান হয়নি যাতে করে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা সেখানে আমন্ত্রণ পায়নি। এই তো টুম্পাইয়ের বিয়ের সময় যে 3 দিন না 4 দিন ধরে বৌভাত হয়েছিল, আমরা তাতে নেমন্তন্ন খেয়ে এসেছি, একবার প্রাণ খুলে খাইয়েছিল।
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো তো সবই আপনারা জানেন, টুটু বোসের অন্যতম একটি প্রিয় খাদ্য সম্বন্ধে আজকে আমরা বলি, যেটা টুটু বোস ছাড়া আর কতজন জানেন আমি জানি না। টুটু বোস তার এদিক ওদিক ডায়া বায়া সবাই ঘটি, হাওড়ার ঘটি হোক, কলকাতার ঘটি, যাই হোক, একেবারে কট্টর ঘটি। কিন্তু টুটু বোসের শাশুড়ি, মানে তার স্ত্রীর মা, তিনি বাঙাল ছিলেন। এখন ফরচুনেট যেগুলো হয় খুব ইন্টারেস্টিং। এবং টুটু বোসের জন্য একটা স্পেশাল ডিশ তিনি বানাতেন, সেটা শুনলে অবাক হয়ে যাবেন, সেটা টিপিক্যাল বাঙালদের খাবার, চিতল মাছের মুইঠা। তো জামাইয়ের জন্য তিনি চিতল মাছের মুইঠা করে জামাই ষষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন সময় টুটুকে খাওয়াতেন। টুটুদা জাস্ট গল্প করে বলেছেন, তোমাদের বাঙালদের ব্যাপার, কিন্তু চিতল মাছের মুইঠা এইটা কিন্তু আমার বাড়িতেও যদি আমি নেমন্তন্ন করে কাউকে খাওয়াই, কেউ বানাতে পারে না। ওইটা একটা দারুণ ব্যাপার ছিল। আর ওপার বাংলার রান্না, তার তো কোনো তুলনা নেই। তো সেই টুটুদা মোহনবাগান অন্তঃপ্রাণ, মোহনবাগানের জন্য সারাটা জীবন দৌড়াদৌড়ি করলেন। ব্যবসাপত্র করে কি লাভ করেছেন কি লোকসান করেছেন জানি না, কিন্তু প্রচুর দিয়েছেন মোহনবাগান। আজকে তার দুই সন্তান সময়, একজন দেবাশিস দত্ত, একজন সৃঞ্জয়, তাদের মধ্যে একটা টাসল হল, ভোটাভুটি হচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ইন্টারফেয়ার করলেন, বলে নো গন্ডগোল, নিজেদের মধ্যে মিউচুয়াল করে নাও, দেবাশিস সভাপতি হবে আর সৃঞ্জয় হবে জেনারেল সেক্রেটারি। মেনে নিলেন তারা, এবং মেনে নিয়ে আজ এই মুহূর্তে মোহনবাগান ক্লাব হয়তো আরো ফ্লারিশ করবে, আরো বড় হবে, আরো উন্নতি করবে, আরো ট্রফি আসবে। দলের সভাপতির নাম দেবাশিস দত্ত, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং সৃঞ্জয় আমার অত্যন্ত প্রিয়, সৃঞ্জয় সেক্রেটারি। কিন্তু নীরবে বিদায় নিলেন, বুঝতেও পারেননি যে দাও প্যাচ কি হবে। তিনি চলে গেলেন, হয়তো পর্দার আড়ালে থাকবেন। তিনি আমাদের ভীষণ প্রিয় টুটুদা, টুটু বোস।